ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমাত জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি পুঁজিবাজারের সংস্কার কতদূর। আপনারা জানেন যে গত 7 অক্টোবর 2024 একটা পুঁজিবাজার সংস্কার কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে এই কমিটির 8 মাস তাদের কার্যক্রম সম্পন্ন করেছে এবং 3টি বিষয়ের উপরে তারা সিদ্ধান্ত নিতে পেরেছে। এরই মধ্যে তারা আরও কিছু কার্যক্রম হাতে নিয়েছে। আমরা জানবো এই কমিটি তাদের কার্যক্রম কি সম্পন্ন করেছে আর সামনে পুঁজিবাজারের জন্য উন্নয়নে তারা আর কি সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে। আমাদের সাথে দুজন বিশেষ ব্যক্তি স্টুডিওতে রয়েছেন। শুরুতেই পরিচয় করে দিচ্ছি অধ্যাপক আল আমিন, সদস্য পুঁজিবাজার রিফর্ম টাস্ক ফোর্স, এবং আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ শাকিল রিজভী, পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে আসলে বাজার একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের এই পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করতেও কিছুটা সময় লাগছে, কারণ তারা সবসময় একই ধারাবাহিকতার মধ্যে দেখে এসে অভ্যস্ত। যেহেতু একটি সংস্কার কমিটি এসছে এবং নতুন লিডারশিপ এসছে, এই কারণে অনেক সিদ্ধান্তই পরিবর্তন হচ্ছে। কিছু হয়তো বিনিয়োগকারীদের ভালো লাগছে, কিছু বিনিয়োগকারীদের মনের মতো হচ্ছে না। আমরা একটু জানতে চাই, শুরুতেই আমাদের এই সংস্কার কমিটির একজন সদস্য আমাদের সাথে রয়েছেন, অধ্যাপক আল আমিন। আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আমরা দেখছি যে এই পরিবর্তিত সময়ে আপনাদেরকে নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটি আস্থার জায়গা তৈরি হয়েছিল এবং তাদের ভাবনায় আছে যে আপনারা এমন কিছু করবেন যেটি পুঁজিবাজারকে দীর্ঘ সময় স্থায়ীভাবে একটি পুঁজিবাজার তৈরি করবে এবং বাজারকে পরিবর্তন করতে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আপনি কি বলবেন গত 8 মাসে আপনারা কি কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন এখন পর্যন্ত? আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা 3টা জায়গাকে প্রথমে প্রায়োরিটি দিয়েছি, যদিও আমাদের 18টা টার্মস অফ রেফারেন্স দিয়ে কাজ দেওয়া হয় এবং বলা হয় যে যৌক্তিক সময়ের মধ্যে যাতে আমরা কাজটা সম্পন্ন করি। তো আমরা সেই মুহূর্তে বাজারে যে পরিস্থিতি, তাতে 3টা বিষয়কে প্রায়োরিটি দিয়েছি সঙ্গত কারণে। প্রথমত, আমরা প্রতিনিয়ত পত্রিকায় দেখছি হিউজ পরিমাণ টাকা নেগেটিভ ইকুইটি, কোনো ক্ষেত্রে 9,000 কোটি টাকার উপরে। তো নেগেটিভ ইকুইটির অন্যতম একটা নিয়ামক ছিল যে আমাদের মার্জিন ঋণ। তো মার্জিন ঋণ যেটা আমাদের ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় আমরা দেখেছি অনেক ধরনের লুপ হোলসের কারণে এবং বিভিন্ন গভর্নেন্স ফেইলিউরের কারণে এখানে একটা অনেক ধরনের সমস্যা ছিল। তো সেটাকে সমাধানকল্পে আমরা মার্জিন ঋণটাকে রিভাইজ করেছি এবং এটার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা অংশীজন যারা আছে তাদের সাথে কথা বলেছি, তাদের ফিডব্যাক নিয়েছি। তারপর এটা এক্সপোজার ড্রাফট আকারে বিসেকে সাবমিট করার পর এটা তারা ওয়েবসাইটে দিয়ে রাখে দীর্ঘ সময়। সেখানে জনগণের মতামত এবং অন্যান্য স্টেক হোল্ডারের মতামত, প্রত্যেকের মতামতকে আবার আমরা ইনসার্ট করে সব কিছু রিফ্লেকশন করে আসলে কি হলে একটা সুন্দর পলিসি হয় সেটাকে আমরা ফাইনাল সাবমিশন করেছি। এবং আমরা তখন প্ল্যান করেছিলাম যে ফাইনাল সাবমিশনের আগে আমরা মিডিয়াতে কথা বলবো না, কারণ ইনকমপ্লিট যখন কাজগুলো করি তখন ফ্র্যাকশনাল জিনিস যখন বাজারে ছড়িয়ে ছিটিয়ে যাবে, ফাইনালি যখন ওই আউটপুটটা না আসবে, এটা নিয়ে আবার একটা প্রত্যাশার গ্যাপ তৈরি হবে। তো আমরা সেই কারণেই কিন্তু যখন ফাইনাল সাবমিট করেছি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রত্যেকটা জিনিস জানিয়েছি। তো এটাতে যে জিনিসটা হবে, আগে যেমন ছোট ছোট বিনিয়োগকারী যারা ঋণ নিতেন তারা এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো সেই জন্য আমরা বলেছি যে 10 লক্ষ টাকা যাদের বাজারে থাকবে না তারা, এবং যাদের ধরেন 6 মাসের মতো এক্সপিরিয়েন্স নাই, তারা কিন্তু আলটিমেটলি চাইলেও মার্জিন ঋণটা পাবে না। এবং এই ক্যাটাগরির শেয়ারেই আমরা মার্জিনটা রেখেছি। আগে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে মার্জিন দেওয়া হতো বলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতো, বা যেসব কন্ট্রাকচুয়াল যে ধরনের অব্লিগেশন ছিল, ধরেন একটা পাওয়ার কোম্পানি কন্ট্রাক্টের ভিত্তিতে তার দেখা গেল যে হঠাৎ করে লাস্টের দিকে চলে আসছে, কন্ট্রাক্ট রিনিউয়াল হওয়ার একটা আনসার্টেনটি আছে, ওইখানে যদি মার্জিন ঋণ থাকতো তখন দেখা যেত তার একটা সমস্যায় পড়ে যেত। তো সেগুলোকে এটার বাইরে রেখেছি। যাদের রেগুলার ইনকাম ফ্লো নাই, লাইক ধরেন হাউসওয়াইফ বা একজন পেনশন চলে গেছেন অথবা একজন স্টুডেন্ট, তাদের রেগুলার ইনকাম যাদের নাই তারাও যদি মার্জিন ঋণ নেয়, তারা দেখা যায় অনেক ক্ষেত্রে মার্জিন কল আসলে এটা মেনটেন করতে যায় তাদের একটা সমস্যা হয়। তো সব কিছু মাথায় রেখে আমরা যাতে করে বিনিয়োগকারী বান্ধব এবং সকলের মতামতকে সম্মান করে কিন্তু আমরা একটা আউটপুট দিয়েছি যেটা মার্জিন ঋণ সংক্রান্ত। এই যে 3টি আপনারা সিদ্ধান্ত সম্পন্ন করে আপনার ওয়েবসাইটে দিলেন, এটি কি আপনারা বিনিয়োগকারী, তারপরে হচ্ছে গিয়ে মার্কেট ব্রোকার যারা আছে সকলের মতামতের ভিত্তিতেই করেছেন, নাকি এটি আপনারা যেটি ভালো মনে করেছেন সেটি করেছেন? অবশ্যই না, আমরা প্রত্যেকটা অংশীজনের সাথে কথা বলেছি। আর আমরা যেহেতু 5 জনই একাডেমিক, আমাদের সাথে আরেকটা ফোকাস টিম করা হয়েছে, ফোকাস গ্রুপ, এবং এটা আমাদের টরের মধ্যে ছিল। আমাদের এখানে 10 জনের একটা ফোকাস গ্রুপ, যেখানে যারা বাজারের প্র্যাকটিশনার, দীর্ঘদিন ধরে তারা বাজারে অভিজ্ঞ, যারা এগুলো প্র্যাকটিস করেন, এখানে সিএফএ আছে, সিএ আছে, ব্রোকার হাউসের প্রতিনিধি আছে, সব মিলে আমরা 10 জন ফোকাস গ্রুপ নিয়েছি
যারা হচ্ছে প্র্যাকটিক্যালি করেন ওনারাও কিন্তু আমাদের ড্রাফটিংয়ে হেল্প করেছে, ওনাদের মতামত দিয়েছে। তারপরে আবার একটা কনসালটেশন গ্রুপ, মানে গ্লোবাল স্ট্যান্ডার্ডে ম্যানচেস্টার বিজনেস স্কুলের ফুল প্রফেসর, ওনারাও কিন্তু ওনাদের যে জায়গাটায় যে কন্ট্রিবিউশন, যে গ্লোবাল মার্কেটটা কি আছে তার মতামত দিয়েছে। তাহলে ফোকাস গ্রুপ অ্যান্ড কনসালটেশন গ্রুপ, এই গ্রুপের দুইটার প্রাপ্তি এবং আমরা এগুলোকে কোঅর্ডিনেটেড করে প্রত্যেকটা অংশীজনের সাথে কথা বলেছি। সিডিবিএল বলেন, সিসিবিএল বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, চিটং স্টক এক্সচেঞ্জ বলেন, ব্রোকার হাউস আছে ডিবিএ, প্রত্যেক অংশীজনের সাথে আমরা একাধিকবার কথা বলেছি, বা পাবলিক লিস্টেড কোম্পানির যে অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে কথা বলেছি, ভেঞ্চার ক্যাপিটালিস্টদের সাথে কথা বলেছি। এমন কোনো অংশীজন নাই যাদের সাথে আমরা কথা বলিনি। জি, আপনার কাছে আমি জানতে চাই যে যেহেতু আপনি বিনিয়োগকারীদের সাথে কাজ করেন, বিনিয়োগকারীদের কথাই আমি ধরে নিব যে আপনার কথা, তো যেভাবে আসলে ওনারা সংস্কারকে সাজিয়েছে এবং প্রাইমারিভাবে যে কাজটুকু ওনারা করেছে 3টি সাবজেক্টের উপরে, মার্জিন লোন, মিউচুয়াল ফান্ড এবং আইপিও ভ্যালুয়েশন, সেই জায়গায় বা ওনারা বলছে যে বিনিয়োগকারীদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তগুলো মার্কেট ফ্রেন্ডলি এবং মার্কেটের সাথে অ্যাডজাস্ট করে তারা সেই কাজগুলো করছে। এটি কি আপনাদের জন্য যথেষ্ট কিনা, বা এর মধ্যে কোনো ফাঁকফোকর রয়ে গেছে কিনা? আচ্ছা, যেই 3টা করছেন সেটা আসলে আমি দেখি নাই, ওনাদের এই রিপোর্টগুলা আমি এখনো অবগত না। সম্ভবত ভালোই হয়েছে, যেটা এখনো কোনো এটার বিপক্ষে যেহেতু কোনো আলোচনা শোনা যাচ্ছে না, তারপরে আমি দেখবো, এটা এখন আমি বলতে পারতেছি না। কিন্তু আরও যে 2টা আর কি মার্কেটের জন্য সেই কাজগুলা এখনো মনে হয় বাকি আছে আমার, যেটা মনে হয় সেই প্রেক্ষিতে আমি কিছু বলতে পারি, যেটা হয়তো ওনারা করবেন যেটা ভবিষ্যতে, সেই আলোচনা আমি করতে পারি। কিন্তু মিউচুয়াল ফান্ডেরটা আসলে আমি দেখি নাই। যেটা আর মার্জিনের যে কথাটা বললেন এইটার সাথে আমি একমত, যে যার ব্যাকআপ যদি তার আর্নিং না থাকে তাকে কেন মার্জিন দিবে, তাহলে তো ওই লোকটা ক্ষতিগ্রস্ত হবে। যখন মার্জিন কল হবে তখন তো সে দিতে পারবে না। তার মানে এটা কোনো দেশেই এইভাবে গরহ সবাইকে কিন্তু মার্জিন দেয় না, এটারও একটা রেস্ট্রিকশন থাকা উচিত, যেটা মনে হয় ছিল না। তারপরেও আবার যে আইনগুলা ছিল সেটাতেও আমি মনে করি যে দেখার অভাব ছিল। মানে আপনি এখন যে সংস্কার কমিটি যে আইনগুলা বানায় দিবে বা যে সংস্কার করে দিবে, সেটা যদি প্রতিপালন করার জন্য মানে ঠিকমতো হচ্ছে কি না, না হলে কিন্তু আবারও মনে হবে যে আমাদের আইনগুলা খারাপ। আসলে আইনের ব্যবহারটা যেন সঠিকভাবে হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। আর মার্কেটের ইস্যুতে আমার কিছু পার্সোনাল অবজারভেশন আছে, যেটাতে মার্কেটটাকে স্লো করে দেয়। একটা সেট রুল হয়ে গেলে, যে কোনো খেলার সময় যদি সেট রুল থাকে এবং এটা থাকবে আগামী 5 বছর, বারবার এটা নিয়ে লাড়াচাড়া করার তো দরকার নাই। আর প্রাইস তো মার্কেট ফোর্স উইল ডিটারমিন দ্য প্রাইস। এখানে এসইসিও ডিটারমিন করে না, সেলার বায়াররা ডিটারমিন করে। ঢাকা স্টক এক্সচেঞ্জও কিন্তু যখন বেশি বায়ার আসবে শেয়ারের দাম বাড়বে, বেশি সেলার আসলে দাম কমবে। কিন্তু বেশি বায়ার আসবে কখন? যখন কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে। এই কনফিডেন্সটা রেগুলেটর বা ঢাকা স্টক এক্সচেঞ্জ ফিরায় আনার কাজটা করতে পারে। এবং এমন কোনো আইন করা উচিত না যেগুলো অতীতে আমরা দেখছি, যেগুলা অন্যান্য পৃথিবীর কোনো দেশে স্টক এক্সচেঞ্জে নাই, আমরা সেগুলা উদ্ভাবন করি এবং আমরা সেটা মার্কেটের মধ্যে চাপাই দিই। তাতে করে কিন্তু মার্কেটটা একটা ব্রেক হয়ে যায়। আবারও যদি এই আমি দেখলাম যে নতুন করে আবার একটা আইন হতে যাচ্ছে, পত্রিকায় দেওয়া হচ্ছে, এই সংস্কার কমিটির বাইরে আগের আইনের তো ওনারা সংস্কার করতেছেন বা করবেন যেগুলো বাকি আছে। এখন নতুন আরেকটা আইন করলেন, এটার সংস্কার কে করবে? যেমন ব্রোকারদের কাস্টমার অ্যাকাউন্টের ব্রোকারদের ইনকামটাকে আপনি সরায় ফেলতেছেন, তাহলে কি হবে? ব্রোকারের ইনকাম যদি কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টের ইনকামটা সরে যায়, তাহলে কমিশন বেড়ে যাবে। তাহলে সিসিএ অ্যাকাউন্টের যেটা এখন হচ্ছে সেটা কিন্তু আগের আইনে ছিল না। এইটা এখন যদি এই জিনিসটা চাপায় দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার যারা লেনদেন করে, যারা কাস্টমার, তা ব্রোকাররা তো আর বাসা থেকে টাকা এনে লেনদেন করবে না। তাদের ইনকাম যদি সরায় দেওয়া হয় তাহলে কমিশন কিন্তু বেড়ে যাবে, যেটা এই মার্কেটের জন্য খুবই দুঃখজনক হবে। কারণ এমনিই তো মানুষ লস, তার উপরে যদি কমিশন বেড়ে যায় তাহলে কিন্তু আরও ক্ষতি হবে। যদি সিসি অ্যাকাউন্টের ইন্টারেস্টরা ব্রোকাররা নিতে না পারে, তাহলে কিন্তু কমিশন বাড়াইতে হবে, এছাড়া কোনো অপশন নাই। এটা হলো নতুন, এটা নিয়ে কি আপনারা এসএসসির সাথে কথা বলেছেন?
নতুন হ্যাজার্ড, এটা আবার নতুন করে, তার মানে আমরা একটা ঠিক করি তো আবার আরেকটা দিয়ে আমরা পুরাটারে নষ্ট করে ফেলি। সুতরাং যে সংস্কারগুলো ওনারা করতেছেন আমার মনে হয় যে নতুন করে কোনো আইটেম নতুন করে এইটার ভিতরেই থাকা উচিত এবং ওয়ার্ল্ড বেস্ট প্র্যাকটিসের ভিতরেই থাকা উচিত। আগে যে আইনগুলো করা হয়েছে সেইখানেও যেমন আগের কমিশন থাকতে, সেটা আমি একটু উল্লেখ করে দিই সেগুলা কতটুকু দুঃখজনক সেইটা হয়তো সংস্কার কমিটি উনি আছেন, উনি দেখবেন। যেমন মনে করেন আইপিও মানে হলো সারা দুনিয়ায় জানে যে ইনিশিয়াল পাবলিক অফার। ইনিশিয়াল পাবলিক অফারে কিন্তু একটা লোকের তার বিনিয়োগ অ্যাকাউন্ট নাও থাকতে পারে, তার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট না, সে প্রথমেই অ্যাপ্লাই করবে, কিন্তু সেখানে গত কমিশনে বলা হয়েছে যে না, আইপিওতে তার সেকেন্ডারি মার্কেটে আগে 50,000 টাকার শেয়ার কিনতে হবে, তারপরে আইপিওতে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু পৃথিবীতে কোথাও প্র্যাকটিস নাই, অতীতেও ছিল না। আরেকটা দেখেন, আরেকটা আইন করে বাজারে ঠিক বাজার তার নিজের মতো করেই ঠিক হবে। বাজারে ঠিক করার জন্য কোম্পানির ডিভিডেন্ড, আনপেইড ডিভিডেন্ড এনে একটা প্রতিষ্ঠান তৈরি করে একটা তারা আবার বাজার ঠিক করবে, এটা তো আরেক ধরনের ম্যানিপুলেশন টাইপের। আর কোম্পানির টাকা, লিমিটেড কোম্পানির টাকা কে পাবে এটা কোম্পানি এনে যথার্থভাবে বলা আছে। একটা হলো যে ট্যাক্স পাবে সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, আরেকটা ডিভিডেন্ড পাবে শেয়ার হোল্ডার। কোনো শেয়ার হোল্ডার যদি ডিভিডেন্ড না নিয়ে থাকে তো সেটা তো কোম্পানিতেই থাকবে, সে 10 বছর পরে আসলে কোম্পানির সেটা দিতে হবে। এইটা কিন্তু একটা মানে বার্তা দেয় ইনভেস্টারদের যে এই মার্কেটের আইনগুলা দুনিয়া ছাড়া। তারপরে আরেকটা দেখেন যে বিনিয়োগকারীদের প্রতি বছর কেন রিনিউয়াল ফি দিতে হবে এবং এসইসিকে 50 টাকা দিতে হচ্ছে একটা বছর শেষে প্রত্যেকটা বিনিয়োগকারীর, 450 টাকা, সরকারকে 200 টাকা, এবং অ্যাকাউন্ট ওপেন করতে গেলে সরকারকে কেন 200 টাকা দিতে হবে? এটা কি কাজ? সরকার তো নিবে আয় হইলে। একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে কি আপনার 200 টাকা দিতে হয় না বাংলাদেশ ব্যাংকে 50 টাকা দিতে হয়? এই ধরনের প্র্যাকটিস এগুলা কোথা থেকে আসে আমি জানি না, এগুলা কিন্তু মার্কেটের জন্য দুঃখজনক। এগুলা যদি ঠিক করে দেয়, আসলে কিন্তু এসসিসির কাছে, সরকারের কাছে বিনিয়োগকারীদের এবং আমাদের চাওয়া কিন্তু খুব একটা বেশি কিছু না। এমন কোনো কিছু করেন না যেটা দুনিয়ার স্টক এক্সচেঞ্জে নাই, সেইটা যদি আমাদের এখানে চাপায় দেন তাহলে কিন্তু এটা মার্কেটে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন করে শাকিল রিজভী বললেন, আপনার এই এখন যে চলমান কার্যক্রমগুলো আছে সেগুলোর মধ্যে কি তার কথাগুলো তালিকায় আছে বা আপনারা সে কাজ করছেন? আরেকটা হচ্ছে সিসি এর যে আইনটা হচ্ছে, এটি হঠাৎ করেই আসলে মার্কেটের উপরে, যেখানে একটি সংস্কার চলছে তার মধ্যে আবার নতুন একটি আইন, এটি তো আসলে বিনিয়োগকারীদের উপরে একটা চাপ। কি মনে হয় আপনার? দেখুন, আসলে যেই জিনিসটা শাকিল ভাই বললেন, আমরা কিন্তু যখন আইপিও নিয়ে ড্রাফটটা সাবমিট করেছি ওইখানে ওই বারটা তুলে দিয়েছি যে বিনিয়োগকারীর 50,000 টাকা থাকতেই হবে, সেই বারটা আমরা তুলে দিয়েছি, যেটা আমরা প্রস্তাবিত আইপিও যেটা মানে সাবমিট করেছি, এটা জনগণও কিন্তু ভালোভাবে নিয়েছে। আর উনি যেটা বললেন তাতে কিন্তু বিনিয়োগকারীর পক্ষে সিদ্ধান্তটা নিয়েছে, সিসিএটা বিনিয়োগকারীর পক্ষে গিয়েছে আর এটা হচ্ছে ব্রোকারদের বিপক্ষে গিয়েছে। কারণ বিনিয়োগকারীরা মানে আমার টাকাটা যদি ওখানে থেকে থাকে, তার যে ইন্টারেস্টটা বিসেক চাচ্ছে, টাকাটা ইন্টারেস্ট হচ্ছে বিনিয়োগকারী একটা অংশ পাবে, আরেকটা অংশ চলে যাবে বিনিয়োগকারীর যে স্ট্যাবিলাইজ করার জন্য, তারা যদি সামনে সমস্যায় পড়ে ওই জায়গায় টাকাটা যাবে। এটা নিয়ে আসলে ব্রোকারদের কিন্তু একটা ইনকাম ছিল, এই জায়গাটা ব্রোকারের ইনকাম কমে যাচ্ছে, অন্যদিকে কিন্তু আবার বিনিয়োগকারীর পক্ষে যাচ্ছে। এটা যেহেতু আমার টাকা ধরেন ওখানে পড়ে আছে, ওটা রিটার্নটা আমি পাবো। তো এগুলো আসলে অপারেশনাল ইস্যু, তো ওইগুলোতে আমরা আসলে কাজ করার ক্ষেত্রে আমরা ওই এত মানে খুবই একদম মাইক্রো লেভেলে না দেখে আমরা পলিসি জায়গাগুলোতে দেখছি। তো আমি আসলে মেইনলি যদি বাজারটা নিয়ে বলতে চাই, এখনকার এই পরিস্থিতির কারণে প্রধান যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা বিরাট মানে যে জুলাই বিপ্লবের পর একটা বিশাল প্রেক্ষাপটে অনেক প্রত্যাশা নিয়ে বাজারে এসেছি। তো আসার পর যে জায়গাটা দেখলাম যে বিগত 15 বছরে এহেনও কোনো অনিয়ম নাই যা হয়নি। আমরা কিন্তু এখন কিছু মিডিয়া এবং কিছু অনলাইন নিউজ পোর্টাল তারা পরিকল্পিতভাবেই না জেনে না বুঝে বিভিন্ন তথ্যপাত্র বাজারে ছাড়ছে বিভিন্ন টকশোর মাধ্যমে। এবং এখানে যখন দেখি আমরা বর্ষিয়ান বাজার বোঝে এরকম বা বাজারের সাবেক নেতৃত্বে ছিলেন এরকম ব্যক্তিত্ব যখন মানে ইলিটারেটদের মতো কথা বলে, মানে ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই। আমরা শুনবো, একটু ব্রেকে যাই, ব্রেকের পরে আবার ফিরছি আপনাদের কাছে। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের বাজারের নেগেটিভ ইনফরমেশন যাচ্ছে।
দেখুন, এটা আসলে নেগেটিভ বলবো না, একদম অ্যাবসলিউটলি গুজব। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, এই নতুন কমিশন আসার পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে 174টা এনফোর্সমেন্ট অ্যাকশন নিয়েছে, ওয়েবসাইটে দেওয়া আছে। এর আগে কিন্তু আমরা কোনো এইভাবে ওয়েবসাইটে এনফোর্সমেন্ট বা অ্যাকশন নেওয়া হচ্ছে সেটা দেওয়া ছিল না। তাহলে গুড গভর্নেন্সকে যদি কেউ মেক শিওর করতে চায়, ওয়েবসাইটে দেওয়া আছে কোন ব্যক্তিকে কেন ফাইন করা হলো, কী ধরনের বিষয়ের জন্য ফাইন করা হলো, পাশাপাশি আবার ধরেন কাকে নোটিফাই করা হলো নন কমপ্লায়েন্সের জন্য। আমরা যখন বলছি একটা কমপ্লায়েন্ট চাই, কর্পোরেট গভর্নেন্স চাই, গুড গভর্নেন্স চাই, তাহলে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তো এই জিনিসগুলো করবে। তারা যখন ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, বাট এক শ্রেণীর লোক এসে বলছে কাকে কেন কিভাবে ফাইন করা হচ্ছে আমরা কিছুই জানি না, মানে জাস্ট একটা ভেগ কথা বলে দিচ্ছে। বলা হচ্ছে কিছু হলেই বলছে যে 250 অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যদি কারো কোনো অনিয়ম খুঁজে পায়, তাদের কাছে তো তথ্যপাত্র থাকে, তাহলে সেটা বন্ধ করবে না তো কি করবে? তো সেটা তো সুশাসন নিশ্চিত করার জন্যই। তো আপনি না জেনে না বুঝে যখন একটা তথ্য বাজারে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবেন, এই মিথ্যাগুলো কিন্তু একসময় সত্যিকারে এস্টাবলিশড হবে। আবার কিছু সাংবাদিক অনলাইন নিউজ পোর্টালে তারা যেমন বলে, ধরেন বাজার মূলধন সঙ্গত কারণে যখন কমে যায়, তখন তারা যদি বলে যে 95,000 কোটি টাকা বাজার থেকে উধাও হয়ে গেছে। মানে এই ল্যাঙ্গুয়েজটা বলে দেয় তার দুইটা জিনিস, হয় তার ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই, না হয় সে কারো কোনো পারপাস সার্ভ করার জন্য এই ধরনের নিউজ করছে। তারা লিখতে পারতো যে মূল্য সংশোধনের কারণে বাজারের এত টাকা বাজার মূলধন কমেছে, এটা হবে রাইট ওয়ার্ড। ধরেন আপনার একটা শেয়ার 140 টাকা ছিল, সেই শেয়ার যদি 20 টাকায় চলে আসে, তাহলে এখানে যে মূল্যটা হ্রাস পেয়েছে, ইট ডাজেন্ট মিন টাকাটা বাজার থেকে বের হয়ে চলে গেছে। ধরেন আপনি ম্যানিপুলেশন করে 9 টাকার কোম্পানিকে 180 টাকায় নিয়েছেন, তখন আপনি 3-4টা তথ্য দিয়েছেন। কি দিয়েছেন? যেটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে যাবে, জাপান থেকে বিনিয়োগ আসবে, বেসিক ব্যাংকের বিশাল টাকা ঋণ ছিল, এই ঋণ আমরা শোধ করেছি, কমার্শিয়াল প্রোডাকশনে গিয়েছি, এই ধরনের তথ্য দিয়ে আপনি 9 টাকা থেকে 180 টাকা করে নিয়েছেন, আবার ইন্টারিম ডিভিডেন্ড দিয়েছেন। পরবর্তীতে যখন রিভিল হলো উৎপাদন চালুই হয় নাই, এটার কোনো ব্যাংক লোন শোধ হয় নাই, এবং যে এটার মেকার ছিল সে দুদকের মামলায় কারাগারে গ্রেপ্তার আছে বা সে এখন কারাগারে আছে, তখন কিন্তু মানুষের কাছে যখন ফ্যাক্টটা চলে আসবে, এই ফ্যাক্টের ভিত্তিতে দেখা গেছে এগুলো যা ছিল সবই ছিল গুজব। তাহলে পরিকল্পিতভাবে অর্গানাইজভাবে যারা বিভিন্ন স্ক্রিপ্ট নিয়ে এই ধরনের গুজব করেছে, যখন ফ্যাক্টটা মানুষের সামনে চলে আসছে, নতুন বিনিয়োগকারী যখন আসবে, এসে যখন দেখবে যে এগুলো সবই ছিল গুজব, সে তো বিনিয়োগের টাকা দিবে না। সে যদি দেখে ট্রেজারি বিল, বন্ড, এগুলো সুদের হার অনেক বেশি, সে যদি দেখে ব্যাংকের এফডিআর বেশি, আর এখানে পুঁজি দিলেই আমার মাইনাস হয়ে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে, আমি যদি বিনিয়োগকারী হই নতুন করে, আমি তো অবশ্যই পুঁজিবাজারে যাবো না। তো আমি মনে করি পুঁজিবাজারে যারা এখানে অংশীজন, যারা 53-54 বছর ধরে বাজারের সাথে আছেন, তারা যদি বাজার তৈরি করতে ব্যর্থ হয়, এটার দায় এককভাবে কারোর উপর চাপিয়ে দিলে হবে না। কারণ আপনি বাজারটাকে, আমরা একটা সুযোগ পেয়েছি বলেই কিন্তু এখন পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা ওরকম প্রেশার নাই বলেই কিন্তু আমরা অনেকগুলো সংস্কার হাতে নিয়ে আসছি। এতদিন সব যা ছিল কথার কথা, আমরা কিন্তু এটা বাস্তবায়নের গ্যারান্টি নিয়ে কাজ করছি, এবং এটা যদি বাস্তবায়ন করতে পারি, ভবিষ্যতে এই যে মানুষের যে এখনকার যে হাহাকারগুলো, এটা কোনোদিন আর হবে না, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি, যেহেতু আমরা সুশাসনকে টপ প্রায়োরিটি দিয়েছি। আর সেই জায়গা থেকে আমরা তো, আপনি বলছিলেন যে কোম্পানি আইনের কথা, অনেকগুলো বিষয় ছিল, আইপিওর কথা, যেগুলো আসলে অতীতে আমরা দেখেছি মার্কেটের উপরে খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট করেছে। এখনও 2টি কোম্পানির ফ্লোর প্রাইসে রয়ে গেছে, এতদিন চলে গেল, এখনও পর্যন্ত কিন্তু ফ্লোর প্রাইস থেকে সরানো যাচ্ছে না। তো যেভাবে আসলে আমাদের সংস্কার কমিটির সদস্য মহোদয় বললেন, আপনি কি একমত পোষণ করছেন? না, প্রথমে একটা জিনিস হলো, যেটা আমি সিসি অ্যাকাউন্টেরটা আগে উনি যেটা বলছেন সেটা একটু ব্যাখ্যা করি। সিসি অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট, এইটা ব্রোকাররা পায় দেখেই কিন্তু তাদের কমিশনটা তারা কম ধরতো। হ্যাঁ, এখন যদি সেটা নিয়ে যাওয়া হয়, সেটা নিয়ে কিন্তু বলতেছে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে এবং এটাকে আয় হিসাবে ধরতে পারবে না। কিন্তু কোনো কোম্পানি, ব্রোকারেজ হাউসগুলো তো একটা লিমিটেড কোম্পানি, সেই কোম্পানির যদি কোনো ইন্টারেস্ট ইনকাম হয়, এটা এনবিআর-এর যে ট্যাক্স ডিপার্টমেন্ট, তারা তো আয় হিসাবে ধরবে। এটা আয় এসএসসি বললেও এটা আয় হিসাবে ধরা যাবে না, এটা বলা যাবে না। প্রত্যেকটা আয় হিসাবে ধরেই কিন্তু বিবেচনা করতে হবে। যেটা এসএসসি করতে পারে যে আপনারা বছরে 2 বার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবেন, কিন্তু ব্রোকারের ইনকাম, কে কোন টাকা কোথায় ট্যাক্স দিবে, সেটা কিন্তু আসলে জাতীয় রাজস্ব বোর্ডের কাজ। আমি মনে করি এটা এসএসসির কাজ না। এসএসসি বলতে পারে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনি বছরে 2টা করেন বা 3টা করেন, সেটার সাথে আমি একমত। কিন্তু কোনো আয়রে নিয়ে সেইখানে ডাইরেকশন দেওয়া, এটা মনে হয় পৃথিবীতে কোথাও এসএসসির রেগুলেশনে দেখা যায় না। এই ধরনের রেগুলেশন একটা বার্তা দেয় যে ভবিষ্যতে আপনি আরেকটা কোন মানে অসামঞ্জস্যপূর্ণ আরেকটা আইন করে দিবেন কিনা এই বাজারে থাকার জন্য। এটা একটা কিন্তু চ্যালেঞ্জ, যে মানে আইন যেটা করবেন, আমার কথা হলো সেটা দুনিয়ার প্র্যাকটিসের সাথে থাকতে হবে, 1 নম্বর। আরেকটা যেটা উনি ভালো কথা বলছেন যে পত্রিকার মধ্যে, মানে আপনি তো প্রোপাগান্ডা দিয়ে তো মানুষ, নতুন বিনিয়োগকারী আসবে কিভাবে? আমি যদি বলি
90,000 কোটি টাকা চলে গেছে, আপনার ভাই ডেইলি ট্রেডিং হয় 300 কোটি, 90,000 যাবে কিভাবে? যাওয়ার তো কোনো সুযোগ নেই, বিক্রি করতে হবে, তো টাকাগুলো যাবে কিভাবে? তো বিক্রি হয় 300 কোটি, 90,000 কয় দিনে কত টাকা ট্রেড হয়েছে? এটা হয়েছে যেটা আসলে বোঝার মধ্যে গ্যাপ আছে, ভ্যালুয়েশন কমছে। দাম ছিল 1 কোটি টাকা, এখন হয়েছে 50 লাখ টাকা। আপনার একটা জিনিসের দাম কমে গেছে, 50 লাখ টাকা দাম কমছে, টাকা কিন্তু চলে যায় না। আবার ভ্যালুয়েশন বাড়লে এটা আবার 2 লাখ কোটিও হইতে পারে। সুতরাং এটা মানে নিট কত গেছে সেটা আসলে সঠিকভাবে যদি বলা হয়, সত্য কথাটাই বলা উচিত। সংস্কারের কার্যক্রমের সাথে সাথে একটি বিষয় বিনিয়োগকারীরা জানতে চায় আপনার কাছে, সেটি হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্স এবং লিডারশিপের জায়গা, যেটি সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেখানে অনাস্থার জায়গা তৈরি হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের সংস্কারে কি মতামত দিচ্ছেন, এবং পুরো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজানোর জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? কর্মকর্তা কর্মচারী বিধিমালা, আইন যেগুলো আছে এবং রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সব কিছু মিলেই তো আমার মনে হয় যে পুরো জায়গাটাই এখন একটা ঢেলে সাজানোর সময়, এবং লিডারশিপের জায়গাও বিনিয়োগকারীদের কাছে হয়তো নতুন কিছু সামনে তুলে দেওয়ার সময় রয়েছে। সেখানে আপনাদের সংস্কার কমিটির ভাবনাগুলো কেমন? দেখুন, আমরা কিন্তু এই জায়গাগুলোতে কর্পোরেট গভর্নেন্সের অনেকগুলো ইউনিট হাতে নিয়েছি। যেমন ধরেন, প্রত্যেকটা কোম্পানির বোর্ডে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকে, যারা হচ্ছে অন বিহাফ অফ জেনারেল শেয়ার হোল্ডার, তাদের রাইটটা দেখে। এখন দেখা গেছে অতীতে এমন সব লোকজনকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর করা হচ্ছে যার ইন্ডাস্ট্রির তো কোনো ধারণাই নাই, এর আত্মীয় ওর আত্মীয়ভাবে দেওয়া হচ্ছে, তাতে কর্পোরেট গভর্নেন্স মারাত্মকভাবে হ্যাম্পার্ড হয়েছে। তাই আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের জন্য একটা ফিট অ্যান্ড প্রপার লিস্ট দিয়ে দিব, যে যারা কোম্পানি আইন জানে, কোম্পানি গভর্ন করতে জানে, তাকে মিনিমাম একটা টেস্ট দিয়ে প্রথমে ওই প্যানেলভুক্ত হইতে হবে। সেখান থেকে তারপর যখন দেওয়া হবে, তাহলে কোম্পানি সুশাসন নিশ্চিত করবে। তাহলে এটা একটা ইউনিট আমাদের হাতে আছে। আর বিসেকের যে রিফর্মটা, এই রিফর্মটা আমরা হাত দিচ্ছি এই কারণে, এই মুহূর্তে দেখতে চাচ্ছি যে তাদের কতজন ওয়ার্কফোর্স আছে, পুরোটা কাজ করতে কী পরিমাণ তাদের লোকবল লাগবে। সেই ধরনের লোকবল তাদের যদি না থাকে, সেই ক্ষেত্রে তো আমরা চেষ্টা করবো যে এক্সপার্টদেরকে এনে, কারণ ধরেন আমাদের যেই এক্সপার্টদেরকে আমরা চাই, ধরেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা একজন কস্ট মানে সিএফএ, হ্যাঁ, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এই দুটো হচ্ছে পুঁজিবাজারের জন্য খুবই প্রফেশনাল আর কি। এখন এদেরকে যদি আপনি এখন অর্গানোগ্রামে যে পে স্ট্রাকচার আছে, এই পে স্ট্রাকচার আনতে গেলে কিন্তু এদেরকে আনতে পারবেন না। তাই তাদেরকে আনার জন্য যে এক্সপার্ট ওপিনিয়ন, একটা অ্যাক্টিভিটিসকে ফিক্স করে যে এই অ্যাক্টিভিটিসে এরা কন্ট্রাকচুয়ালভাবে কাজ করবে, তাহলে বাজারে সুশাসন বা সঠিক ফাইন্যান্সিয়াল কার কি রেসপন্সিবিলিটি সেটাও তো তাদের বুঝতে হবে। যদি সংস্কার কমিটি কোনো সংস্কারের কাজ করে, একই সময় যদি বিএসইসিও কোনো পরিবর্তনের কথা চিন্তা করে এবং মার্কেট নিয়ে ওই ধরনের সিদ্ধান্ত নেয়, সেটি তো আসলে দুটি সাংঘর্ষিক হয়ে যাবে। তো এই বিষয়গুলো যদি একটু আপনারা করতেন, যে কার দায়িত্ব কতটুকু, কে কতটুকু কোন বিষয়ের উপরে কাজ করবে, এবং যেহেতু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুরো পুঁজিবাজারেরই অভিভাবক, তারা যখন আসলে সিদ্ধান্তগুলো সঠিক নেবে, সেটি বাজারের উপরে একটা পজিটিভ ভাইব তৈরি করবে। সেই জায়গায় কি আপনাদের একদম এন্ডিংয়ে গিয়ে কোনো আসলে থাকবে কিনা, যেটি নিয়ে আসলে বাজার সংস্কারের মধ্যে আপনারা সংযুক্ত করবেন? দেখুন, আমাদের স্পেসিফিক 18টা টার্মস অফ রেফারেন্স দিয়েছে, সেই রেফারেন্সের ভিত্তিতেই কিন্তু আমরা কাজগুলো প্রায়োরিটি বেসিসে করছি। আর বিসেক কিন্তু তার নিজস্ব অপারেশন তার মতো করে চালাচ্ছে, মানে দুটার মধ্যে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি বাজারকে গুড গভর্ন করতে যা যা প্রয়োজন, সেই কাজগুলোর পলিসি নোটটা আমরা দিচ্ছি। এটা তারপরে বিসেক যদি বাস্তবায়ন করে এবং এটা যদি প্রতিপালিত হয়, তখনই কিন্তু আমরা যেটা কাঙ্ক্ষিত ফলাফল সেটি আপনারা পাবেন। আমরা অনুষ্ঠান শেষ করব, যদি আসলে বাংলাদেশ সরকারের কাছে আপনার কিছু বলার থাকে। আমাদের যে ট্যাক্স, ট্রেডিংয়ের উপরে যে ট্যাক্সটা আছে, সেটা যদি কমানো হয়, যেমন ইন্ডিয়াতে 1 লাখ টাকায় 5 টাকা, আমাদের এখানে 50 টাকা, এটা কমানো উচিত। এটা তাহলে ট্রেডিং ভলিউমটা বাড়বে, এটাই। আর তো সব কিছু ঠিকই আছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।